নমস্কার, ঈশিতাস এফএমে সবাইকে স্বাগত। আজকের গল্প ছুটি। এটি গজেন্দ্র কুমার মিত্রের লেখা। শুরু করছি আজকের গল্প। ছুটি, গজেন্দ্র কুমার মিত্র। বাংলার সীমানার কাছে বিহারের একটি শহর। তখন শহর ছিল না, সাঁওতালদের গ্রাম বললেই ঠিক বলা হতো। অল্প বয়স্ক দুটি তরুণ সাধু, দুজনেরই বয়স 18-19-এর বেশি নয়, বিরাট একটা মাঠের মধ্যে খড়ের ঘর বেঁধে থাকেন। ভিক্ষা করে খান আর তপস্যা করেন। আশেপাশে শালবন, আতাবন এবং অন্যান্য ধরনের ঝোপঝাড়ি বেশি। কাছাকাছির মধ্যে যে বাড়ি সেও মাইলখানেক দূরে, স্টেশনও তাই। অর্থাৎ এই দুদিকে 2 মাইলের মধ্যে এই দুটি বালক ছাড়া কেউ বাস করে না। এরই মধ্যে একদিন এক শোচনীয় ঘটনা ঘটে গেল। এক কলিয়ারির গুর্খা দারোয়ান আসানসোলে টাকা তুলতে এসেছিল ব্যাংক থেকে। 6,500-এর মতো নগদ টাকা নিয়ে বিকেলের একটা ট্রেনে ফিরে যাচ্ছিল। তখন ট্রেনে এখনকার মতো ভিড় ধারণার অতীত ছিল, তাই কোম্পানির কর্তারা আরও 2 জন গুর্খা দিয়েছিলেন দারোয়ানের সঙ্গে, পাহারা দিয়ে আনবার জন্যে। এরা কিন্তু নতুন লোক, যদিও এই দারোয়ানের সুপারিশেই বহাল হয়েছিল। দেখা গেল এই দারোয়ানও মানুষ চিনতে পারেনি, অথবা মিথ্যে করে কোনো আত্মীয়তার পরিচয় দিয়েছিল। যাই হোক, এই দুটি বদলোক শর করে এসেছিল চুরি ডাকাতি করবার উদ্দেশ্যেই। তাদের খুব সুবিধা হয়ে গেল। দারোয়ানের দুর্বুদ্ধিবশত কিংবা এদেরই পরামর্শে নির্জন দেখে একটা ছোট কামরায় উঠেছিল। এখান দিয়ে যাবার সময় জনমানব শূন্য মাঠ আর অরণ্য দেখে ওই লোক দুটো দারোয়ানকে আক্রমণ করল। কুকরির ঘায়ে হয় খুন, নয় খুব সাংঘাতিক রকমের জখম করে খোলা দৌড় দিয়ে লাইনে ফেলে দিলে। তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে। হেমন্তের সন্ধ্যা, বাতাসে জেগেছে প্রথম উত্তরে হাওয়ার কামড়। বেশিরভাগ লোকই জানলা দরজা বন্ধ করে কামরার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে। এ সময় যে কেউ ব্যাপারটা লক্ষ্য করতে পারে তা ওরা মনে করেনি, মানে গুন্ডা দুটোর কথা বলছি। কিন্তু কথায় বলে ধর্মের কল। ঠিক সেই সময়েই আমার কামরার একটি লোক কফ ফেলবার জন্যে জানলা তুলে মুখ বার করেছিল, এবং একটা মানুষকে পড়ে যেতে দেখে সে হইচই বাঁধিয়ে ট্রেন দাঁড় করালো। ছুটে এলেন গার্ড সাহেব, অন্য যাত্রীরাও ছুটে এলো। আগে কেউ লোকটির কথা বিশ্বাস করেনি, কিন্তু একটু পরেই লাইনের ধারে কালকাসান্দার ঝোপে লাশটা পাওয়া গেল। তখন খোঁজ বেশি খুঁজতে হলো না। লোকটা পড়েছে যে পাশের কামরা থেকে তা তো এই যাত্রীটি লক্ষ্যই করেছিল। কামরাও বেরোলো, দেখা গেল কুকরি দিয়ে পেঁচিয়ে কেটেছে, রক্তে ভেসে যাচ্ছে কামরা। কাজেই ব্যাপারটা যে দুর্ঘটনা নয়, খুন, সে বিষয়ে আর কারো সন্দেহ রইল না। অবশ্য সে গুর্খা 2 জন ততক্ষণে ফেরার, আর তা তো হবেই। গাড়ি দাঁড়িয়ে যেতেই বুঝেছে যে গতিক ভালো নয়, ব্যাপারটা ধরা পড়ে গেছে। ট্রেন ভালো করে থামবার আগেই তারা ওদিকে লাফিয়ে পড়ে গা ঢাকা দিয়েছে। তবে যাবে আর কোথায়? সে কলিয়ারি অফিসে খবর নিয়ে যখন জানা গেল যে দারোয়ানের সঙ্গে আরও 2 জন গুর্খাই ছিল, আর তারা নতুন লোক, সবে মাসখানেক হলো কাজে ঢুকেছে, তখন তো বোঝাই গেল যে এ কাজ কার বা কাদের। সাঁওতাল আর সাধারণ বিহারির মধ্যে 2 জন গোর্খার গা ঢাকা দিয়ে থাকা শক্ত। 2-4 দিনের মধ্যেই ধরা পড়ল তারা। রক্তমাখা কাপড় জামা আর ভোজালিও উদ্ধার হলো ক্রমশ। এক জায়গায় মাটি চাপা দিয়ে রেখেছিল, কিন্তু
সে টাকা বা চামড়ার ব্যাগের কোনো হদিশ হলো না। কোথায় যে লুকিয়ে ফেলল ওরা, অথবা ওদের দলে আরও লোকজন ছিল, তাদের কারো মারফত পাচার করে দিয়েছে কিনা কিছুই জানা গেল না। দারোগা সাহেব ওদের কাছ থেকে কথাটা বার করার বিস্তর চেষ্টা করলেন, কিন্তু ওরা তো আগাগোড়া সমস্তটাই না বলছে। তারা কিছু জানে না, কিছুই করেনি, এটাই কি হ্যাঁ বলবে? বলা বাহুল্য, ওদের কথা কেউ বিশ্বাস করল না। বিচারে ওরা দোষী সাব্যস্ত হলো। তবেই নিতান্ত কেউ চাক্ষুষ ওদের খুন করতে দেখেনি বা টাকাটা পাওয়া যায়নি বলে একেবারে ফাঁসির হুকুম হলো না। 10 বছর করে জেল হয়ে গেল। সে মোকদ্দমার সেখানেই ইতি। এই ঘটনার মাস 2 পরে ওই তরুণ সাধুটি, ধরা যাক তার নাম ধ্যানানন্দ, কি একটা কাজে লাইন পেরিয়ে ওধারের একটা গ্রামে গিয়েছিলেন। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আসার আগে দেখে এসেছিলেন তার সাথী ও বন্ধু সন্ন্যাসী তপস্যানন্দের শরীর খারাপ। সুতরাং ফেরার একটু তাড়াও ছিল। পায়ে চলা যে রাস্তা, সেটা পেতে হলে লাইন ধরে খানিকটা এসে তবে পাওয়া যায়। তাতে একটু ঘুর হয়। ধ্যানানন্দ সেদিক দিয়ে না গিয়ে সোজা লাইন ডিঙিয়ে জঙ্গলের পথ ধরলেন। ওদের ভয় ডর কোনো কালেই নেই, না মানুষে না জন্তু জানোয়ারের। যাদের এক কর্পূদক সম্বল নেই, মানুষে তাদের কি করবে? আর জন্তুরা নিরীহ সন্ন্যাসীকে মারবে না, এ বিশ্বাস ওদের ছিল। সুতরাং গুনগুন করে কি একটা স্তোত্র গাইতে গাইতে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কিরকম একটা অস্বাভাবিক ধরনের শব্দ কানে যেতে থমকে থেমে গেলেন। ওই তো আবার, এবার বেশ স্পষ্টই শুনলেন। কে যেন গুনগুন করে কাঁদছে বসে বসে, আর কাঁদছে খুব কাছে কোথাও। পরিষ্কার মানুষের গলার কান্না, সঙ্গে আলো নেই। তখনও অত টর্চে রেওয়াজ হয়নি, আর হলেই সন্ন্যাসী বালক তা কোথায় পাবেন? কোনো মতে মাধুকরি করে খান। তবে তখনও খুব গাঢ় অন্ধকার নেমে আসেনি। একটু চেষ্টা করলে আশেপাশের 2-1টা জিনিস তখনও দেখা যায়। ধ্যানানন্দ সাবধানে হেঁট হয়ে দেখতে লাগলেন। যে দিক থেকে শব্দটা আসছে মনে হচ্ছে, সেই দিকটা বিশেষ করে। চোখে পড়তেও দেরি হলো না। দেখলেন 2-3টে আতা গাছে জড়াজড়ি করে যেখানটা ওরই মধ্যে একটু বেশি গাঢ় অন্ধকারের সৃষ্টি করেছে, সেইখানে যেন সামনের দিকে থাবা পাতার মতো আধশোয়া অবস্থায় পড়ে একটা লোক কাঁদছে। ওদিকে আতা গাছের ছায়া, তার পিছনে ঘন শালবন, সামনেটাও কালকাসান্দা আর শিয়ালকাটায় প্রায় দুর্ভেদ্য ঝোপ ও আঁধারে সৃষ্টি করে রেখেছে। প্রায় তার সঙ্গে মিশে আছে বলেই হঠাৎ দেখা যাচ্ছে না। কাছে আসতে শোনা গেল কান্নার সঙ্গে বিড়বিড় করে কিছু বলছে। আর একটু হিট হয়ে শুনলেন, বলছে, हमको छुट्टी कर दे, हमको ट्रेन पर उठा दे, হে ভাইয়া। নিতান্ত স্বাভাবিক অনুরোধ। স্টেশনের দিকে যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছে, আর উঠতে পারেনি হয়তো। কিন্তু এত নিবিড় জঙ্গলের পথ, পথ বলতে কিছু নেই, একটা পায়ে চলা পথও নেই। এইটুকু আসতেই তো ধ্যানানন্দের পা ক্ষতবিক্ষত হয়ে গেছে কাঁটায়। এদিকে মরতে এলো কি করে, আর কেনই বা? এ তল্লাটে তো লোকালয়ও নেই বহুদূর পর্যন্ত, কোথা থেকেই বা আসবে? আরও একটু হেঁট হয়ে বেশ বিস্ফারিত নয়নে তাকিয়ে দেখলেন ধ্যানানন্দ। দেখলেন সামনের যে থাবা পাতার মতো হাত দুটো পড়ে রয়েছে, তাতে কাটার দাগ, দগদগে ঘা। লোকটার পোশাক আশাকও শতচিহ্ন। কপালের মাঝখান থেকে বিরাট একটা দাগ নেমেছে নিচে। গালের খানিকটা মাংস খোবলানো। কে যেন এক কামড় খুবলে খুলে নিয়েছে। কোনো জন্তুতে বোধহয়। সবটাই কাঁচা ঘা হয়ে আছে এখনো, পচা মাংসের গন্ধ।
লোকটার মুখখানাও কেমন কেমন, লোম বিরল, তার মধ্যে 2-4 গাছা গোঁপদাড়ি খোঁচা খোঁচা হয়ে ঠেলে উঠেছে। লোকটা ইতিমধ্যে ধ্যানানন্দ কাছে যেতে 2 হাত বাড়িয়ে জন্তুর থাবা মারার মতোই ওর 2টো পা ধরতে গেল চেপে। আর তাইতেই মুহূর্ত মধ্যে যেন একটা আতঙ্কের শৈত্য নেমে গেল ধ্যানানন্দের মাথা থেকে পা পর্যন্ত শিরদাঁড়া বেয়ে। কে যেন বরফের ধারা ঢেলে দিল একটা। জীবনে এই প্রথম তিনি ভয় বস্তুটা কি তা অনুভব করলেন। সক্রিয় হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে। এক লাফে একটা চিৎকার করে উঠে পিছনে হটে ছুটতে শুরু করলেন। কোনো মতে গিয়ে লাইনে পড়ে পায়ে চলা পথ ধরে নিজেদের আশ্রম মুখ হলেন। শর্টকাট আর না, ঢের শিক্ষা হয়েছে তার। নিশীত রাত না হোক, নিস্তব্ধ প্রান্তরে সে চিৎকারের শব্দ বহু দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ধ্যানানন্দ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন বুঝে ওদিক থেকে তপস্যানন্দ 1 গাছা লাঠি নিয়ে, এদিক থেকে স্টেশনে 2-3 জন লোক আলো আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পথে ওর মুখ থেকে সব শুনে সবাই লাঠি বাগিয়ে আলো ঝুলিয়ে ধ্যানানন্দের নির্দেশ মতো জঙ্গলের দিকটা তন্ন তন্ন করে খুঁজে দেখলেন। কিন্তু কোথাও কেউ নেই। না দেখা গেল কোনো ক্ষতবিক্ষত মানুষ, না শোনা গেল গুনগুনে কোনো কান্না। নিশ্চয় নিজের মনের ভয়কে বাইরের বিভৎস মূর্তিতে কল্পনা করেছেন ধ্যানানন্দ। এই বুঝে তাকে ঈষৎ ব্যঙ্গ মিশ্রিত নানা রকমের উপদেশ দিয়ে ভবিষ্যতে জঙ্গলের পথে যাতে শর্টকাট করার চেষ্টা না করেন বারবার সে সম্বন্ধে সাবধান করে দিয়ে স্টেশনের লোকজন স্টেশনে ফিরে গেলেন। তপস্যানন্দ অত কিছু বললেন না, তবে কথাটা তিনিও যে বিশ্বাস করেননি তা তাঁর নীরবতাতেই বেশ বোঝা গেল। লজ্জা তো বটেই, অপমানও বোধ হয়েছিল খুব। সাধুদের যে এসব থাকতে নেই তা বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা তখনও হয়নি ধ্যানানন্দের। আরও দুঃখ হয়েছিল এই কারণে যে তিনি বেশ জানেন। তিনি বলেই ওই অন্ধকারে জঙ্গলের মধ্যে কান্নার কারণ অনুসন্ধান করতে এগিয়ে গিয়েছিলেন। ওই যে স্টেশনের বাবু আর খালাসিরা বিনামূল্যে উপদেশ দিয়ে মুচকি হেসে চলে গেল, তারা কান্নার শব্দ শুনেই ছুটে পালাতো ঢের আগে। বহু রাত্রি পর্যন্ত ঘুম হলো না তার। শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। অবশেষে প্রায় যখন চোখ দুটি তন্দ্রায় বুজে আসছে, সহসা মনে পড়ে গেল কথাটা। সেই গুর্খা দারোয়ানটা সারা রাত পুলিশ পাহারায় লাশটা লাইনের ধারেই পড়েছিল। অন্ধকারে কখন একটু ঢুলুনি এসেছিল পাহারাওয়ালার। শিয়ালে নাকি গালের 1 খাবল মাংস কেটে নিয়ে চলে গিয়েছিল। এসবই সেই সময় শুনেছিলেন। অত খেয়াল ছিল না। পরদিন বেলা 2টো অবধি পড়েছিল, পচি ফুলে উঠেছিল। তার ওপর কাটা ঘাতও ছিলই। খুব সম্ভব মাথা থেকে সোজা কাটা দাগটা পোস্টমর্টেমের। কিন্তু সে সব পরে দাহ করেনি কেউ। আর না করলেই বা এতকাল পরে কোথা থেকে আসবে? কাঁদবেই বা কি করে? মরে তো গিয়েছিল আগেই। তবে কি উনি অশরীরী প্রেতাত্মাই দেখলেন লোকটা? আবারও সর্বাঙ্গ শিউরে গায়ে ডোল দিয়ে উঠল। যেন ঠান্ডা মতো কি চেপে ধরল কে মুখের ওপর। কিন্তু ওখানেই বা কেন? পড়েছিল তো লাইনের ধারে, সেখানেই পড়েছিল। তাছাড়া সে তো আরও পশ্চিমে, আপে। তবে ছটফট করে উঠে পড়লেন ধ্যানানন্দ। আকাশে তারা দেখে মনে হল রাত 2:30 বেজে গেছে। জপে বসবার সময়ও হয়ে গেছে। আর নয়। সারাদিন কাউকে কিছু বললেন না, তপস্যানন্দকেও না। উনিও যে ঠিক বিশ্বাস করেননি, সেটাও কাঁটার মতো বিঁধেছিল বুকে। শুধু তপস্যানন্দ অবাক হয়ে চেয়ে চেয়ে দেখলেন। কি একটা চাপা উত্তেজনায় যেন অস্থির হয়ে আছেন ধ্যানানন্দ। চোখে মুখে কি একটা দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। ভয়ও হল। কালকের ব্যাপারটায়
মাথায় কোনো গোলমাল হলো না তো? দারুণ একটা ভয় পেয়েছিল মানুষটা, সে তো ঠিকই। সন্ধ্যার কিছু আগেই একটা ছুতো করে বেরিয়ে গেলেন ধ্যানানন্দ। বলে গেলেন 1 ওয়াগন কয়লা আসবে, আশ্রমের জন্যে ইট পোড়ানো হবে, সেটা একটু খোঁজ করা দরকার। কিন্তু স্টেশনে গেলেন না, মাঝামাঝি গিয়ে আবার উজানে ফিরে চললেন পূবের দিকে, অর্থাৎ কলকাতার দিকে। তারপর আন্দাজে আন্দাজে কাল যেখানটায় লাইন পার হয়ে জঙ্গলে পড়েছিলেন সেইখানটায় লাইন থেকে নেমে আজও জঙ্গল ধরলেন। ঠিক কালকের পথটা এখানে আজ খুঁজে বার করা কঠিন, কারণ পায়ে চলা পথের দাগও নেই, এমন কোনো বৃহৎ গাছও নেই যা দিয়ে চিহ্ন করে রাখা যাবে। সুতরাং 2 ভুল হলো, আবার ফিরে আসতে হলো লাইনে, আবার নতুন করে আন্দাজ করে যাত্রা করতে হলো। কিন্তু 3য়বারের বার ঠিক জায়গাটিতে গিয়ে পড়লেন, সেই শালবনের কোলে, আতা ঝোপে জড়াজড়ি করা ছায়াঘন স্থানটা, আর ওই যে গুনগুন কান্নার আওয়াজটাও। আজ বোধ করি নিজের অজ্ঞাতসারেই একটু বেশি কাছে এসে পড়েছেন, একেবারেই যেন পায়ের কাছ থেকে শব্দটা উঠল, মুঝে ছুটি কর দে এ ভাইয়া, হামকো ফিন ট্রেন পর উঠা দে। চমকে চেয়ে দেখলেন সেই বিভৎস মূর্তি, সেই গলিত ফুটে ওঠা বিকৃত থাবার মতো হাত দুটো, ওর পা ধরবার জন্যে উদ্যত। কালকের চেয়েও আলো আজ কম, তবু সবটাই চোখে পড়ল তাঁর। আজ তো প্রস্তুতি ছিলেন, ফস করে দেশলাই জ্বাললেন, তা থেকে পকেটে করে আনা মোমবাতিটা। খবরের কাগজও খানকতক পকেটে ছিল, বাতি যদি বাতাসে না জ্বলে কাগজ জ্বালাবেন, কিন্তু দেশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গে সব ভোঁ ভোঁ। মোমবাতি জেলে আরও ভালো করে তাকিয়ে দেখলেন, কেউ কোথাও নেই। কালকাসান্দা ও শিয়ালকাঁটার ঝাড়গুলো শুধু মাথা তুলে দাঁড়িয়ে। আজ কিন্তু ভয় পেলেন না ধ্যানানন্দ, চলেও গেলেন না। পুরনো কাগজগুলো মশালের মতো করে জেলে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলেন আশপাশের ঝোপঝাড় গাছতলা, আর তাঁর সেই উদ্যম ও পরিশ্রমের পুরস্কারও মিলল শিগগিরই। একটা আতা গাছের নিচে ঘাসের সঙ্গে মিশিয়ে পড়ে রয়েছে একটা চামড়ার ব্যাগ। একটু ফাঁক করতেই দেখা গেল তাতে কেতা কেতা ঝকঝকে নতুন নোট সাজানো। এবার সমস্ত ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ধ্যানানন্দের কাছে, যেন চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটতে দেখলেন। গোর্খা দারোয়ানটা সামান্য কিছু আগেই এদের মতলবটা আঁচ করেছিল, তাই ওদের ঝাঁপিয়ে পড়বার আগেই সে ব্যাগটা প্রাণপণে ছুঁড়ে ফেলে দিয়েছিল জঙ্গলের মধ্যে। অর্থাৎ প্রাণ যদি নাই বাঁচে, কোম্পানির টাকাটা বাঁচ। তারপর ধস্তাধস্তি হয়েছে, ওকে মেরে নিচে ফেলে দিয়েছে। ততক্ষণে গাড়ি অনেকটা এগিয়ে গেছে পশ্চিমের দিকে, আর এদিকে বিশ্বস্ত সেবকের আত্মা প্রভুর গচ্ছিত ধন ছেড়ে যেতে পারছে না, আকুল প্রার্থনা জানাচ্ছে, মুঝে ছুটি কর দে এ ভাইয়া, গাড়ি পর উঠা দে। ভাবতে ভাবতে ধ্যানানন্দর চোখে জল এসে গিয়েছিল। তিনি অস্ফুট স্বরে বললেন, তোমাকে ছুটি দিয়ে দিলুম ভাই, এ ভার আমি নিলুম, যার টাকা তার কাছে পৌঁছে দেবার। তুমি নিশ্চিন্ত হয়ে স্বর্গে যাও, তুমি স্বর্গেই যাবে। এত বিশ্বাসী লোক যদি স্বর্গে না যেতে পারে তো স্বর্গ তৈরি হয়েছিল কেন? সারা দিনই ওকে লক্ষ্য করেছিলেন তপস্যানন্দ। বন্ধুর ভাবভঙ্গি তার ভালো লাগেনি, তাই ধ্যানানন্দ বেরিয়ে পড়ার কিছু পরে আর চুপ করে থাকতে না পেরে তিনিও বেরিয়ে পড়েছিলেন। তারপর স্টেশনে এসে যখন খোঁজ করে জানলেন যে ধ্যানানন্দ স্টেশনে আসেননি, তখন সন্দেহ আরও দৃঢ়তর হল। ইতিমধ্যে একজন সহকারী স্টেশন মাস্টারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়েছিল এদের। তাকে সব কথা খুলে বললেন তপস্যানন্দ। তিনিও চিন্তিত হয়ে উঠলেন। শেষে রেল পুলিশের একজন সিপাহী ও একটা লণ্ঠন নিয়ে
তারাও রওনা দিলেন, আন্দাজে কালকের সেই জায়গাটা লক্ষ্য করে। খানিকটা আসতেই মশালের মতো কাগজ জ্বলা আলোটা দেখতে পেলেন। পেঁচে গেলেন ধ্যানানন্দ। রেলের লোক আর পুলিশের লোক একসঙ্গে, এ যেন ঠাকুরের যোগাযোগ। তখনই ব্যাগ খুলে টাকা গুনে ওদের বুঝিয়ে দিয়ে দুই বন্ধু নিশ্চিন্ত হয়ে আশ্রমের পথ ধরলেন। সামান্য 20 টাকা মাইনের ভৃত্যের এতখানি বিশ্বস্ততার নিদর্শনে তপস্যানন্দেরও চোখে জল আসার মতো অবস্থা। তারই মধ্যে গাঢ় স্বরে ধ্যানানন্দর একটা হাত ধরে বললেন, আমাকে মাফ করো ভাই, আমিও তোমাকে কাল ভুল বুঝেছিলাম। তা জানি, কিন্তু আজ আর আমার কোনো দুঃখ নেই। শেষ অবধি বেচারাকে যে ছুটি দিতে পেরেছি, এতেই আমি তৃপ্ত। এই ছিল আজকের গল্প। আশা করি সকলের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করলাম।